ওকে, তাহলে আজকে আমরা যে অধ্যায়টা শুরু করছি সেটা হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজন। ঠিক আছে, তো এটা আমাদের উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। আমরা এর আগে জুলজির পরিপাক ও শ্বসন অধ্যায়টা পড়েছিলাম, তাই না? তো আসো এক্ষেত্রে আমাদের আলোচ্য টপিক থাকবে এগুলা: মাইটোসিস, তারপর মিওসিস, মাইটোসিসের গুরুত্ব বা মিওসিসের গুরুত্ব, দেন জীবনের ধারাবাহিকতা রক্ষায় মিওসিস কোষ বিভাজনের অবদান ইত্যাদি। তো আমাদের সিকিউ এমসিকিউ দুটো অংশেরই জন্য আমাদের এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিভিন্ন অ্যাডমিশনে প্রচুর এমসিকিউ এখান থেকে আমাদের দেয়। ঠিক আছে, তো আমাদের অধ্যায়টা একটু ভালোভাবে দেখতে হবে, এবং আমরা আগে অলরেডি একবার শেষ করেছি। এখন আমরা জাস্ট খুব দ্রুতভাবে রিভিশন করে যাব। হ্যাঁ, তো কোষ বিভাজনের সংজ্ঞা কি বলবা? আহ কোষ বিভাজনের সংজ্ঞা যদি বলতে হয়, বলবা যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটা বা চারটা কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলা হয়। তাহলে এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা জীবকোষ যে প্রক্রিয়ার মাধ্যমে একটা জীবকোষ একটি থেকে দুটা, দুটা থেকে চারটা এভাবে কোষের সৃষ্টি করে তাকে বলা হচ্ছে কোষ বিভাজন বা সেল ডিভিশন। তো কোষ বিভাজনের ফলে নতুন কোষকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল, এবং যে কোষটা থেকে অপত্য কোষ সৃষ্টি তাকে মাতৃকোষ বা ডটার মাদার সেল বলা হয়। তো যে কোষটা বিভাজিত হবে তাকে আমরা বলবো মাতৃকোষ, এটা হচ্ছে মাতৃকোষ। এবং যে কোষটা তৈরি হইলো তাকে বলবো অপত্য কোষ। ঠিক আছে, অপত্য শব্দ অর্থ হচ্ছে হলো বাচ্চা বা ছোট, অপত্য বা ডটার সেল। তো সর্বপ্রথম ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন, এবং রুডলফ বিরসাও বলেন যে কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হতে পারে। এই লাইনটা দিয়ে বলে যে এটা কে বলেছেন? রুডলফ বিরসাও। আচ্ছা, তো আমরা জানি মানুষ ডিপ্লয়েড জীব, মানে আমাদের 23 জোড়া ক্রোমোজোম আছে। ফলের মাছির আবার চারটা। ঠিক আছে, ফলের মাছির চারটা। তো সবগুলা ইউনিক ক্রোমোজোম মিলে একটা ক্রোমোজোম সেট গঠিত হয়, মানে প্রত্যেকটা ক্রোমোজোমই ইউনিক। ঠিক আছে, মানুষের 2 সেট ক্রোমোজোম, অর্থাৎ প্রতিটি ক্রোমোজোমের দুইটা করে কপি আছে। মানে বলতেছি আমরা ডিপ্লয়েড জীব। ডিপ্লয়েড জীবের একটা ক্রোমোজোম আসে পিতা থেকে, আর একটা ক্রোমোজোম আসে মাথা থেকে। তো এক্ষেত্রে সাপোজ এটা হচ্ছে তোমার চোখের রং নির্ধারণকারী একটা জিন। এই জিনের একটা আসবে তোমার পিতা থেকে, আরেকটা আসবে তোমার মাথা থেকে। যদি বলা হয় 2n, এটা 2n এর মাঝে একটা এন আসছে তোমার পিতা থেকে, আর একটা এন আসছে তোমার মাথা থেকে। বুঝে গেছে? যে কোষে 2 সেট ক্রোমোজোম আছে তাকে ডিপ্লয়েড কোষ বলা হয়, তাই মানুষ ডিপ্লয়েড জীব। যে কোষে 1 সেট ক্রোমোজোম আছে তাকে হ্যাপ্লয়েড কোষ বলা হয়। অ্যান স্ট্যান্ড ফর দ্য ইউনিক নাম্বার অফ ইউনিক ক্রোমোজোম। এক্ষেত্রে মানুষের দেহ কোষ 2n, কিন্তু শুক্রাণু বা ডিম্বাণু n। এটা মনে রাখবা, মানুষের দেহ কোষটা অবশ্যই 2n। ঠিক আছে, তবে আমরা জানি শুক্রাণু বা ডিম্বাণু কখন তৈরি হয়? যখন মিওসিস কোষ বিভাজন হয়। মিওসিস কোষ বিভাজন আমরা জানি ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে আনিতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের ক্রোমোজোম নাম্বারটা অর্ধেক হয়ে যাবে। তাহলে সাপোজ এটা যদি পিতার ক্রোমোজোম নাম্বার হয় ডিপ্লয়েড, এটা যদি মাতার ক্রোমোজোম নাম্বার হয় ডিপ্লয়েড। এগুলা মিওসিস কোষ বিভাজনে যাবে, এই মাতৃকোষগুলা। মিওসিস কোষ বিভাজনে গিয়ে আলটিমেট এটা আমাদের ডিম্বাণু পাবো মাথা থেকে, আলটিমেট থেকে আমরা শুক্রাণু পাবো আহ আমাদের পিতা থেকে, তাই না? তো যদি বলি এই জায়গায় আমাদের মাথার ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স, এই জায়গায় পিতার ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখতেছি এটা ডিপ্লয়েড, এটা কি? এটা একটা ডিপ্লয়েড ফর্মে আছে, মানে ডাবল ডাবল আছে। তো আমরা জানি আমাদের 23 জোড়া হচ্ছে টোটাল ক্রোমোজোম, এর মাঝে 22 জোড়া হচ্ছে অটোজোম, 1 জোড়া হচ্ছে সেক্সুয়াল ক্রোমোজোম। সেক্সুয়াল ক্রোমোজোমটা আমাদের এরকম হয়, আমাদের মায়েদের ক্ষেত্রে এক্স এক্স এবং পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই এভাবে হয়। তো এই ক্ষেত্রে যদি আমাদের এটাকে আমরা যদি আবার জাস্ট কমন নাম্বার দিয়ে 2n ধরি, এটাকে যদি 2n ধরি, এই ক্ষেত্রে এখান থেকে n আসবে, এখান থেকে n আসবে, কিংবা এই জায়গায় আসলে n ধরার মিনিং হচ্ছে এখানে দুইটাই x আসতে পারে। এই জায়গায় n এখানে রেফার করছে এটা x আসতে পারে, এটার সাথে y আসতে পারে, তবে যে কোনো একটা আসবে। ঠিক আছে, তো এক্ষেত্রে দুটো আসবে নিশ্চয়ই, আমাদের দুটা গ্যামেট পাবো। একটা n এ থাকবে x আর একটা n এ থাকবে তোমার y।
তো যখন আমাদের এভাবে যখন আমাদের এখানে এবার তোমার ফার্টিলাইজড হবে, যেটার সাথে ফার্টিলাইজড হবে, যে যে ক্রোমোজোমের সাথে ফার্টিলাইজড হবে, আলটিমেটলি এভাবে আবার ডিপ্লয়েড অবস্থা ফর্ম করবে 2n। হয় সেটা এক্স এক্স হইতে পারে, সেটা হয় সেটা আবার এক্স ওয়াই হইতে পারে। মানে যখন এক্স এক্স হবে তখন আমরা জানি মেয়ে, যখন এক্স ওয়াই হয়ে যায় তখন আমরা জানি পুরুষ। তো এভাবে আলটিমেটলি তারা আবার ডিপ্লয়েড ফর্মে আসবে। তো এখান থেকে আমাদের মাতৃকোষটা ছিল তাদের ডিপ্লয়েড ফর্ম, যখন তারা গ্যামেট সৃষ্টি করলো তখন এটা হ্যাপ্লয়েড হয়ে গেল, এবং হ্যাপ্লয়েড থেকে যখন আবার ফার্টিলাইজ হলো তখন আবার তারা ইউনিয়ন হয়ে আলটিমেটলি আবার ডিপ্লয়েড ফর্ম করলো। তো আমরা কোষ বিভাজনের তিনটা প্রকারভেদ দেখব। একটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন, একটা অ্যামাইটোসিস কোষ বিভাজন, আর একটা মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস। অ্যামাইটোসিসের অপর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন বা উইথআউট মাইটোসিস। তো অ্যামাইটোসিস মানে কোনো শব্দের আগে যদি মনে করো এ আসছে, হ্যাঁ, তাহলে এটা আমাদের অনেকটা না বোধক অর্থ নিয়ে আসে, হ্যাঁ। আহ তো এই ক্ষেত্রে নর্মাল অ্যাবনর্মাল লাইক এরকম মানে না বোধক অর্থ নিয়ে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কোনো শব্দের আগে যদি এ আসে। মাইটোসিস শব্দের অর্থ হচ্ছে আমরা জানি প্রত্যক্ষ বা সমীকরণ, আমাদের এক্ষেত্রে সমীকরণিক কোষ বিভাজন, ইকুয়েশনাল কোষ বিভাজন, মাঝখানে কোনগুলো পর্যায় থাকবে, ডিরেক্ট হবে না এটা কোনোভাবে, তাহলে এটা সমীকরণিক কোষ বিভাজন। মাইটোসিস মানে হচ্ছে উইদাউট মাইটোসিস, মানে সমীকরণিক কোষ বিভাজন না। তাহলে এটা কেমন, এটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, মানে কোনো মধ্যবর্তী জটিল প্রক্রিয়া ছাড়া, কমপ্লেক্সিটি ছাড়াই ডিরেক্ট দুভাগে ভাগ হয়ে সাইটোপ্লাজম নিউক্লিয়াস আলটিমেটলি আমাদের নতুন অপত্য কোষ তৈরি করবে, এটা হচ্ছে অ্যামাইটোসিস। মাইটোসিস মানে হচ্ছে আমরা বিস্তারিত পড়বো, মিওসিসের আমরা বিস্তারিত পড়বো। মাইটোসিস তুমি এসএসসি তে যা যা পড়েছো হুবহু সেম, এই ক্ষেত্রে কিছু পাল্টায় নেই। আমরা মিওসিসে গিয়ে একটু বিস্তারিত জানবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমাদের আলোচনার টপিক হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, ডিরেক্ট সেল ডিভিশন। তো এক্ষেত্রে আমরা যদি সংজ্ঞাটা বলি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া, কোনো ইন্টারমিডিয়েট এক্ষেত্রে আমাদের স্টেপ আসবে না, এগুলো ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে বা শিশু কোষের সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে কোনো জটিল প্রক্রিয়ার মাধ্যম ছাড়া সরাসরি বিভক্ত হবে। চিত্র দেওয়া আছে এই জায়গাটাতে, দেখো মাতৃকোষ আছে, মাতৃকোষটা ভিতরে নিউক্লিয়াস আছে এবং সাইটোপ্লাজম আছে। তো এক্ষেত্রে আমাদের কি হলো, আহ এখানে আমাদের সাইটোপ্লাজমটা এরকম একটা খাঁজা সৃষ্টি করলো, হ্যাঁ, খাঁজা সৃষ্টি করলো, সাইটোপ্লাজমটা খাঁজা সৃষ্টি করলো, সাইটোপ্লাজমটা কাজের সৃষ্টি করলো। এক সময় আমাদের এই খাঁজটা আস্তে আস্তে ভিতরে গর্তাকারের ভিতরের দিকে ঢুকে যায় এবং কুষ্টিকে আলাদা নিউক্লিয়াসে পরিণত করে, এভাবে এটা ভিতরের দিকে ঢুকে যায় এবং আলাদা নিউক্লিয়াসে পরিণত করে, এবং এটা ডাম্বেল শেপ ফর্ম হয় একটা, হ্যাঁ, এটা একটা ডাম্বেল শেপ ফর্ম হয়। ডাম্বেল শেপ ফর্ম করতে গিয়ে একটা সময় গিয়ে এরা দুজন থেকে নিউক্লিয়াস সহ আলাদা হয়ে যায়। তো এভাবে নিউক্লিয়াসের এক প্রান্তের দিকে চলে যায়, নিউক্লিয়াসের অপর প্রান্তের দিকে চলে যায়, এভাবে আলটিমেটলি আমাদের অপত্য কোষটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। মানে দুই ভাগে বিভক্ত হয়ে অপত্য কোষ তৈরি হয়, মাতৃকোষটা দুই ভাগে বিভক্ত হয়, দুটো অপত্য কোষ তৈরি হয়। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিস প্রক্রিয়া। এক্ষেত্রে কোনো ইন্টারমিডিয়েট কোনো আদার্স স্টেপ নাই বিধায় এটা হচ্ছে আমাদের একটা প্রত্যক্ষ কোষ বিভাজন। এখন আমাদের প্রশ্ন আসে কি, এটা কোথায় হয়, অ্যামাইটোসিস প্রক্রিয়াটা কোথায় হয়। মনে রাখবা কতক ইস্ট এমিবা, মানে মনে রাখবা সকল নিম্ন শ্রেণীর উদ্ভিদে এবং প্রাণীতে তুমি অ্যামাইটোসিস প্রক্রিয়া দেখতে পাবা। সকল নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে অ্যামাইটোসিস প্রক্রিয়া তুমি দেখবা, লাইক ইস্ট, এমিবা প্রভৃতি এককোষী জীবে এক প্রকার কোষ বিভাজন দেখা যায়। ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়াতে কতটা অ্যামাইটোসিসের মতো, হ্যাঁ, ব্যাকটেরিয়া পড়ার সময় আমরা দেখেছি বাইফিউশনটা আসলে কিভাবে হয়, বাইফিউশনটা দ্বিবিভাজন। উভয় প্রক্রিয়া প্রায় সমার্থক, মানে একই রকম। অ্যামাইটিস প্রক্রিয়ার তাৎপর্য, তাহলে এটা কেন দরকার, তো এটা অ্যামাইটিস প্রক্রিয়া থেকে জটিল উন্নত কোষ বিভাজন পদ্ধতি উৎপত্তি হয়েছে, মানে অ্যামাইটিস প্রক্রিয়ার শুরু থেকে আসলে আলটিমেটলি আমরা মাইটোসিস মেয়োসিসের দিকে এভাবে ধারণা করা হচ্ছে, উৎপত্তি হয়েছে এগুলার। কোনো এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এই প্রক্রিয়া অত্যন্ত ফলপ্রসূ এবং একমাত্র প্রক্রিয়া, মানে অনেক এককোষী জীব আছে যারা তোমার এই যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় তাদের একমাত্র সম্বল, অন্য তারা মাইটোসিস মিয়োসিস এই প্রক্রিয়াগুলোতে যায় না, তাই তাদের একমাত্র প্রক্রিয়া বা একমাত্র প্রসেস এবং অত্যন্ত ফলপ্রসূ তাদের জন্য বিষয়টা। এখান থেকে প্রশ্ন আসার মতো জাস্ট একটাই, কোথায় মাইটোসিস প্রক্রিয়াটা হয়, মনে রাখবা নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেমন ইস্ট, এমিবা ইত্যাদি কোষে। ব্যাকটেরিয়াতে দ্বিবিভাজন আমাদের মাইটোসিসটা হয়। এবার আসো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন। কেন তাকে আমরা ইকুয়েশনাল সেল ডিভিশন বলছি, আমরা আসতেছি বিষয়ে। তো প্রকৃতি কোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন হলো কোষ মাইটোসিস কোষ বিভাজন, মনে রাখবা। এটা কোথায় হয়, এটা হচ্ছে জীব
দেহে ঘটে, জীব দেহে বা দেহ কোষে ঘটে। এটা কোথায় ঘটবে? এটা হচ্ছে দেহ কোষে ঘটে। হ্যাঁ, এটা কোথায় ঘটবে? মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় ঘটবে? দেহ কোষে ঘটবে। মাইটোসিস কোষ বিভাজনে একটা প্রকৃত কোষের প্রতিটি ক্রোমোজোমের একটি করে ক্রোমাটিড দুদিকে দুই মেরুতে সরে গিয়ে দুটো পথকোষের সৃষ্টি হয়। আমরা দেখবো আসলে দুই দিকে দুই মেরুতে সরে যাবে, মানে এটা পৃথক পৃথক হয়ে সেন্ট্রোমিয়ার থেকে পৃথক হয়ে দুই দিকে দুই মেরুতে সরে যাবে, এবং অপত্য নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর সৃষ্টির মাধ্যমে। তাহলে উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য আমরা জানি কোষপ্রাচীর। উদ্ভিদ কোষে তাহলে আমাদের এক্ষেত্রে কোষপ্রাচীর সৃষ্টি হলো, বাট প্রাণী কোষের কিন্তু আমাদের কোষপ্রাচীর নাই। ঠিক আছে? প্রাণী কোষে কি থাকে? সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের ভিতরের দিকে ঢুকে গিয়ে সাইটোপ্লাজম দুই ভাগে ভাগ হয়ে দুটো পথকোষের সৃষ্টি হয়। এক্ষেত্রে আমরা নিউক্লিয়াসের যে বিভাজন আমরা সেটাকে বলবো ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের যে বিভাজন সেটাকে সাইটোকাইনেসিস বলি। তাহলে নিউক্লিয়াসের যে বিভাজন সেটাকে আমরা ক্যারিওকাইনেসিস বলবো, সাইটোপ্লাজমের যে বিভাজন সেটাকে আমরা সাইটোকাইনেসিস বলবো। ঠিক আছে? এই প্রক্রিয়ায় যে ক্রোমোজোমের সংখ্যা, আকৃতিগত গুণগত কোনো পরিবর্তনই ঘটে না। অর্থাৎ নতুন দুটো ক্রোমোজোমের সংখ্যা, গুণাগুণ, গঠন আকৃতি, ক্রোমোজোমের মাতৃকোষী ক্রোমোজোমের গুণাগুণ, আকৃতি, গঠন ইত্যাদি পুরোপুরি সমান হবে। মানে এখান থেকে আমরা যে টু এন একটা বিভাজিত হয়ে মাইটোসিস প্রক্রিয়ায় হুবহু টু এন তৈরি করবে, হুবহু টু এন তৈরি করবে। এক্ষেত্রে অপত্যকোষী ক্রোমোজোমের নাম্বার, এর আকৃতি, গঠন, গুণগত বৈশিষ্ট্য সবকিছুই এর অপত্যকোষের সমান হবে। ঠিক আছে? তো এক্ষেত্রে যে কোষ, তাহলে এটা এই জন্য আমরা এটাকে কি বলছি? সমীকরণিক কোষ বিভাজন বলছি, যেহেতু এখানে আমাদের অপত্য কোষের ক্রোমোজোম নাম্বার, আকৃতি, গঠনগত বৈশিষ্ট্য, এটা আমাদের এখানে যে গুণাগুণ সবগুলাই একই, সমান, তাই এটাকে আমরা সমীকরণিক বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলি। তো এক্ষেত্রে যদি সংজ্ঞা বলে কি বলবা? যে কোষ বিভাজন প্রক্রিয়া একটা প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার বিভক্ত হয় তাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলি। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে অবশ্যই একবার বিভাজিত হচ্ছে, উভয়ই উভয়ে একবার বিভাজিত হচ্ছে। ঠিক আছে? এমন না যে আমাদের এই ক্ষেত্রে নিউক্লিয়াস যেমন একবার বিভক্ত হচ্ছে, একবার বিভক্ত হয়ে দুইটা ফর্ম করতেছে, সেমভাবে সাইটোপ্লাজমও একবার বিভক্ত হয়ে দুইটা ফর্ম করতেছে। আলটিমেটলি এভাবে আমাদের দুইটা কোষের সৃষ্টি হয়, এই যে দুইটা কোষের সৃষ্টি হইলো। ঠিক আছে? আচ্ছা, তো নিউক্লিয়াসের এরূপ বিভাজন প্রথম দেখতে পান বিজ্ঞানী স্লেইখা। হ্যাঁ, বিজ্ঞানী স্লাইখার বা স্লেইখা বলা হয় ওনাকে। এবং পরে ওয়াল্টার ফ্লেমিং এটাকে মাইটোসিস নামে অভিহিত করেন। তাহলে মাইটোসিস নাম দেন আসলে মূলত আমাদের ওয়াল্টার ফ্লেমিং সাহেব, তবে সর্বপ্রথম দেখতে পান আমাদের বিজ্ঞানী স্লেইখা, এবং উনি ওটার নাম দেন কেরিউকাইনোসিস। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমরা কেন সমীকরণিক কোষ বিভাজন বলছে এটা আমরা এখানে পড়লাম। ঠিক আছে? এক্ষেত্রে যেহেতু আমাদের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যাটা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাটার সমান, ইকুয়াল, তাই এটাকে আমরা ইকুয়েশনাল কোষ বিভাজন বলছি। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসে, মাইটোসিস কোথায় হয়? মাইটোসিস কোথায় হয়? আমাদের প্রাণীদের তো বুঝলাম, প্রাণীদের আসলে উদ্ভিদ আমাদের এই যে দেহকোষে হবে, হ্যাঁ, সোমাটিক সেলে হবে। আর আমাদের উদ্ভিদের তাহলে কোথায় কোথায় হবে? তাও দেহকোষে, দেহকোষের মাঝে কিছু ভাগ আছে, আবার মাইটোসিস প্রাণী এবং উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষে ঘটে। তাহলে অবশ্যই দৈহিক কোষে ঘটবে। ঠিক আছে? দেহকোষে ঘটবে। যেমন উদ্ভিদের কাণ্ড, তার শাখা প্রশাখা শীর্ষ, মূলের বর্ধিষ্ণু শীর্ষ, ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম দুটো বাজক টিস্যুর মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়ামের জন্য আমাদের বাজক টিস্যু বাড়ে, বাজক টিস্যু বাড়ে। তো উদ্ভিদের কাণ্ড এবং তার শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু শীর্ষ, হ্যাঁ, মূলের বর্ধিষ্ণু অংশের শীর্ষটা, শাখা প্রশাখার শীর্ষটা ইত্যাদি অঞ্চলে আমাদের মাইটোসিস হয়ে থাকে। জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ মাইটোসিস প্রক্রিয়ারই ফল। জননাঙ্গের গঠন বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। মনে রাখবা, জননাঙ্গের গঠনটা মানে আমরা এমন যে জনন শব্দটা শুনলেই মনে হয় যেন মাইটোসিস। নো, এই ক্ষেত্রে বলতেছে জননাঙ্গের গঠন বৃদ্ধি ইত্যাদি হয় মাইটোসিসের মাধ্যমে। যদি বলা হয় জনন কোষের সৃষ্টি, তাহলে হবে তোমার সেটা মাইটোসিস। জনন কোষের সৃষ্টি সেটা হচ্ছে তোমার, সরি, জনন কোষের সৃষ্টি সেটা হবে মিওসিস। আই রিপিট, জনন কোষের সৃষ্টি। হ্যাঁ, এখানে কথার মাঝে একটু ভাগ আছে, মানে এটা খুবই পেঁচাল পারতে পারে যদি টিচার চাই। হ্যাঁ, জনন কোষের সৃষ্টি বললে সেটা হবে আমাদের মিওসিস ওয়ান, স্পেসিফিক্যালি মিওসিস ওয়ান। আর যদি বলা হয় জনন কোষের বৃদ্ধি,
জনন কোষের বৃদ্ধি। যদি স্পেসিফিক টিচার তোমাকে আটকাইতেই চাই, তাহলে টিচার এমন কোয়েশ্চেন দিবে, জনন কোষের সৃষ্টি হলো মিওসিস ওয়ান, জনন কোষের বৃদ্ধি হলো মিওসিস টু তথা মাইটোসিস। কারণ মিওসিস টু এর অপর নাম, মিওসিস টু এর অপর নাম হচ্ছে মাইটোসিস। এখন সচরাচর আমরা জনন কোষের শব্দটা শুনলেই মনে করি যে মিওসিস। নো, এক্ষেত্রে ভাগ আছে। আমরা যখন মিওসিস পড়বো, তখন দেখবো যে জনন কোষ সৃষ্টি টু এন থেকে তোমার এন সৃষ্টি হচ্ছে, দুটা এন সৃষ্টি হইলো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মিওটিক ওয়ান, মিওসিস ওয়ান। হ্যাঁ, এক্ষেত্রে জনন কোষের সংখ্যা অর্ধেক আনিতে হয়েছে না, এক্ষেত্রে তোমার ক্রোমোজোম সংখ্যা টু এন, এক্ষেত্রে হয়ে গেছে এন। ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হইলো না, তার মানে এটা হচ্ছে মিওসিস এক। বাট মিওসিস টুটা এটা মাইটোসিসের অনুরূপ। মিওসিস টুটাতে দেখো কি হবে, এখানে এন থেকে আরেকটা দুইটা এন সৃষ্টি হইলো, এখানে এন থেকে দুইটা এন সৃষ্টি হইলো। এটা হচ্ছে আমাদের কি, মিওসিস টু। এই মিওসিস টু এর ধাপটা কিরকম হয়েছে, এখানে এন থেকে দুইটা এন, এখানে এন থেকে দুই এন, এখানে মাঝে কোনো পার্থক্য আছে? এখানে হ্যাপ্লয়েড, এখানে হ্যাপ্লয়েড, তার মানে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার মতোই আছে। এটা হচ্ছে মিওসিস টু। তার মানে মিওসিস টু ইজ ইকুয়াল টু আসলে মাইটোসিস, মিওসিস টু ইজ ইকুয়াল টু আসলে মাইটোসিস। তো টিচার, তাহলে এখানে এই টু এন থেকে আমাদের এগুলাই হচ্ছে তোমার জনন কোষ, বুঝছো? একদম শুরুতেই যেটা সৃষ্টি সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে তোমার জনন কোষ। এখন এই টু এন থেকে এন সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে মিওসিস ওয়ান, মিওসিস ওয়ান। এই মিওসিসের মাধ্যমে জনন কোষটা সৃষ্টি হয়েছে। এই জনন কোষগুলা দুটা থেকে চারটা হয়েছে তথা সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। জনন কোষগুলা দুটা থেকে চারটা হয়েছে, এই যে এখানে দুইটা থেকে চারটা হলো, একটা থেকে দুইটা হলো, টোটাল দুইটা থেকে চারটা হলো, সংখ্যা বৃদ্ধি পেয়েছে মিওসিস টু তথা মাইটোসিসের মাধ্যমে। তাহলে যদি কোশ্চেন আসে জনন কোষের সৃষ্টি কোন প্রক্রিয়া, সেটা হবে মিওসিস, মিওসিস ওয়ান যদি স্পেসিফিক্যালি বলো। আর যদি বলা হয় জনন কোষের সংখ্যা বৃদ্ধি কোন প্রক্রিয়ায়, সেটা হচ্ছে আমাদের মাইটোসিস তথা মিওসিস টু, স্পেসিফিক ভাবে বলতে গেলে। এখন এটা তো গেল এক প্রকার কনফিউশনাল কোয়েশ্চেন, যে জনন কোষের বৃদ্ধি, জনন কোষের সৃষ্টি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষের সৃষ্টি হলো মিওসিস, জনন কোষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে মাইটোসিস কিংবা মিওসিস টু, এটা তো গেল। এরপরে আরেকটা মানে আমাদের কনফিউজড হয় যে জননাঙ্গের বৃদ্ধি ও গঠন, এটা কিন্তু অবশ্যই মাইটোসিস, ঠিক আছে? জননাঙ্গ, জননাঙ্গের গঠন ও বৃদ্ধি এটা হচ্ছে মাইটোসিস, এটার মানে জননকোষ সৃষ্টির সাথে কখনো ইনভলভ না এটা, ঠিক আছে? একমাত্র মিওসিস তখনই বলতে পারবা জননকোষ সৃষ্টির প্রক্রিয়ায় যখন যাবে বিষয়টা, ঠিক আছে? আর সকল ক্ষেত্রে মাইটোসিস আমাদের দেখা যায়। তাহলে জননাঙ্গের গঠন এবং বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। তাহলে জননাঙ্গের গঠন বৃদ্ধি কিন্তু মাইটোসিস, মনে রাখবা। এখন মাইটোসিসের ফিচার কি কি, এখানে আমরা এর গঠনটা বৈশিষ্ট্য কিছু পড়ি। দেখো, এই প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি তথা অনুদৈর্ঘ্যে দুইটি ক্রোমাটিডে বিভক্ত হয়। দেখো, এটা যদি তোমার একটা ক্রোমোজোম হয়, এটা যদি তোমার একটা ক্রোমোজোম হয়, ঠিক আছে? এই ক্রোমোজোমটা, এটা হচ্ছে তোমার ট্রান্সভার্সলি বা অনুপ্রস্থ বরাবর, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বরাবর। মনে রাখবা, অনেকে মনে করে কি আমাদের এটা আসলে তোমার এই ক্ষেত্রে অনুপ্রস্থ বরাবর বাঁক হয়। নো, এই ক্ষেত্রে আমাদের এটা অনুপ্রস্থ বরাবর বাঁক হয় না, ঠিক আছে? বুঝো বিষয়টা। আমাদের মনে হয় কি সচরাচর ভাবে, এক্ষেত্রে এটা যদি আমাদের ক্রোমোজোম হয়, এক্ষেত্রে আমাদের এটা যদি ক্রোমোজোম হয়, এটা হচ্ছে তোমার কি, আমাদের ক্রোমাটিড, এটা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমামের ধারণা আসে কি, এই ক্ষেত্রে আমাদের হয় যে এখানে সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয়ে গেল, তাহলে ভাগ হয়ে গেলে আলটিমেটলি এদিকে আমরা একটা ক্রোমোজোমের অংশ পাই গেছি, এদিকে একটা ক্রোমোজোমের অংশ পাই গেছি। নো, এক্ষেত্রে এটা অনুপ্রস্থ বরাবর না, তথা অনুদৈর্ঘ্য বরাবর ভাগটা হবে, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বরাবর। তাহলে আমাদের ভাগটা কিরকম হয় আসলে, ভাগটা হয় এভাবে যে, মনে করো এটা আমাদের হচ্ছে তোমার ক্রোমোজোম। তাহলে কি হবে, এটা আগে এরকম, এটা আগে ভাগ হবে, আগে সেন্ট্রোমিয়ার আলাদা হবে না, আগে সেন্ট্রোমিয়ার ব্যতীত। মনে রাখবা একটা কথা আছে ওখানে, একটা কথা পাবা, সেটা হচ্ছে আমাদের পূর্বে যে আমরা পড়বো, এখানে একটা কথা পড়বো সেন্ট্রোমিয়ার ব্যতীত, ব্যতীত একটা শব্দ পড়বো, ব্যতীত। তাহলে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমাটিড দুভাগে বিভক্ত হয়ে, ক্রোমোজোম দুভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিডে পরিণত করবে। হ্যাঁ, ক্রোমোজোম দুভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিডে পরিণত করবে। তাহলে এটা আলটিমেট ফর্ম করবে কি, এই যে এরকম একটা শেপ ফর্ম করবে, এরকম একটা শেপ ফর্ম করবে, এরকম এটা শেপ ফর্ম করবে, ঠিক আছে? তাহলে দেখো আমি কি করলাম, অনুদৈর্ঘ্য বাড়াও দুভাগে ভাগ করে দিলাম, অনুদৈর্ঘ্য বাড়াও দুভাগে ভাগ করে দিলাম, উইদাউট সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার ব্যতীত দুভাগে ক্রোমাটিড ভাগ করে দিলাম। দেন আমরা এরকম একটা ফর্ম পেয়েছি। দেন অ্যানাফেজ পর্যায়ে গিয়ে এটা আবার ভাগ হয়ে যাবে, এটা ভাগ হয়ে তোমার এইদিকে এরকম একটা ফর্ম করবে, একটা ক্রোমোজোম, এদিকে একটা পেলাম, এদিকে এরকম একটা ফর্ম করবে আরেকটা ক্রোমোজোম, এবার আলটিমেটলি এরা ভাগটা হবে, ঠিক আছে?
তো এভাবে বলতে পারবা, কিংবা এক্ষেত্রে এটাও বলতে পারো যে এটা এভাবে হইতে পারে, এভাবে হইতে পারে, এটা হ্যাঁ এভাবে হইতে পারে। যদি অনুদৈর্ঘ্য বাড়ার বলো তাহলে এভাবে হইতে পারে, তাহলে এই দিকটা এদিকে যাবে, এই দিকটা দিকে যাবে, এইভাবে হবে, বুঝে গেছে? তো এটা হচ্ছে আমাদের আহ যে ফার্স্ট বৈশিষ্ট্য ওটা, আমরা যদিও পড়বো আসলে এগুলো বিস্তারিত। আচ্ছা, তো এখানে আমাদের অনুদৈর্ঘ্য বরাবর দুটো ক্রোমাটিডে বিভক্ত হয়। দেখো এটার নাম কি ছিল? এটার নাম ছিল ক্রোমোজোম। ক্রোমোজোম যখন তোমার দুই ভাগে বিভক্ত হয়ে গেল, ক্রোমা সেন্ট্রোমিয়ার ব্যতীত, তখন এটার নাম হয়ে গেল ক্রোমাটিড। ঠিক আছে, ক্রোমাটিড। এবং এই ক্ষেত্রে আমাদের দেখো যে প্রতিটি ক্রোমাটিড তথা অপত্য ক্রোমোজোম তার নিকটস্থ মেরুতে পৌঁছে দুটো অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই প্রতিটি ক্রোমাটিড আলটিমেটলি সেন্ট্রোমিয়ার সাথে বিভক্ত হয়ে, এগুলো আলটিমেটলি বিভক্ত হয়ে আলাদা ক্রোমোজোম ফর্ম করে বিপরীত মেরুতে পৌঁছাবে এবং দুটো নিউক্লিয়াস সৃষ্টি করবে। অপত্য কোষগুলো মাতৃকোষের সমান সম্পন্ন হয়। এভাবে যখন এরা ভিন্ন ক্রোমোজোমে যাবে, এরা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস গঠন করবে, এবং প্রত্যেক কোষের নিউক্লিয়াস কোষগুলো মাতৃকোষের সমাগম সম্পন্ন হয়। কারণ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনসমূহ বহনকারী ক্রোমোজোমের প্রতিটি লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটো প্রত্যেক প্রবেশ করে। মানে এক্ষেত্রে আমাদের লম্বালম্বি বিভক্তভাবে প্রবেশ করে, তো এক্ষেত্রে আমাদের আসলে সব সকল বৈশিষ্ট্য আহ সবগুলো এক হয়ে থাকে। অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান হয়, 2n থেকে 2n পাবো, হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড পাবো। অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়, একসময় বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তন হবে, দেন তারা আবার তোমার প্রডিউস করতে সক্ষম হবে। এবার আসো কোষচক্র, ইন্টারফেস বা সেল সাইকেল। তো কোষচক্র এবং ইন্টারফেস এটা আমাদের বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, লাগবে তোমার পরীক্ষায়, ঠিক আছে? সেল সাইকেল এবং ইন্টারফেস। আচ্ছা, তো আসো কোষচক্র আগে দেখি। একটা সুস্থ বর্ধিষ্ণু যে কোষের জীবন শুরু হয় এবং মাতৃকোষের বিভাজনের মাধ্যমে শেষ হয়, নিজে বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টির মাধ্যমে। মানে একটা কোষ অপত্য সৃষ্টি হইলো, এটা জীবন শুরু, এটা যখনই আবার বিভাজন বিভাজন হয়ে যাবে, দেন এটা জীবন শেষ, এভাবেই তো। তাহলে একটা কোষ সৃষ্টি হইলো, এর বৃদ্ধি হইল, পরবর্তীতে এর বিভাজন হইল, মানে একটা কোষ সৃষ্টি অপত্য অবস্থায়, দেন এর বৃদ্ধি হইল, বড় হইল সে, পরবর্তীতে সে আবার বিভাজিত হইল। এই তিনটি কাজ যেই চক্রের মাধ্যমে সম্পন্ন হবে তাকে আমরা কোষ চক্র বা সেল সাইকেল বলি। সেল সাইকেলের প্রস্তাবককে হাওয়ার্ড প্যাল্ক। হাওয়ার্ড প্যাল্ক সর্বপ্রথম কোষ চক্রের প্রস্তাব করেন। এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে আমরা জানি 100 ট্রিলিয়ন কোষ থাকে, 10^14। হ্যাঁ, এত সংখ্যক কোষ আমাদের থাকে। তো দেহকে সুস্থ রাখতে হলে এর মধ্যে সঠিক সময় সঠিক কোষটিকে বিভক্ত হইতে হবে। এই বিভাজনের জন্য প্রয়োজন অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রয়োজনীয় সিগন্যাল বা সংকেত। কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনের জন্য বৈশিষ্ট্য। এই অংশ থেকে পরীক্ষায় এমসিকিউ আসে, এই অংশ থেকে। কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত, যেমন ভ্রূণ কোষ, মূল ও কাণ্ডের শীর্ষ মেরিস্টেম কোষ। মেরিস্টেম কোষ মানে জানো আমরা একদম কাণ্ডের শীর্ষে যেটা থাকবে, প্রাথমিক যেটা আমাদের বিভাজনক্ষম কোষ ওটা। হ্যাঁ, তো প্রাইমারি টিস্যু আর কি। তো এই ক্ষেত্রে আমরা জানি এটা তো তোমার ভাজক কোষ, মানে এটা বিভাজনের জন্য অলরেডি বসে আছে, সে খুব দ্রুত বিভাজিত হবে। ভ্রূণ কোষ, হ্যাঁ, মাত্র বৃদ্ধি পাওয়া শুরু করছে সে, তাহলে খুব দ্রুত বিভাজিত হতে হবে তাকে। তো এক্ষেত্রে মূল কাণ্ড হিসেবে এগুলো দ্রুত বিষয়িত হয়। দেন আসে কিছু কোষ আছে যারা প্রয়োজনীয় উদ্দীপনা হলে বিভাজিত হইতে পারে। আবার অনেক সময় অনেক কোষ আছে কখনোই বিভক্ত হয় না। লাইক যেমন আমাদের পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ। আমাদের পূর্ণাঙ্গ লাল রক্ত দেখো, তাহলে দেখো আমাদের যে অনেক কোষ আছে যারা সব সময় বিভাজনে থাকে। তাহলে এগুলো কি কি? ভ্রূণকোষ, মূলকাণ্ডের শীর্ষ মেরুস্টেম কোষ ইত্যাদি। কিছু কোষ আছে প্রয়োজনীয় উদ্দীপনা পেলে বিভাজিত হইতে পারে। তাহলে এমন কি হইতে পারে, যেমন আমাদের লিভার, লিভারে কি থাকে? হ্যাপাটোসাইট থাকে, তাই না? লিভারে থাকবে কি? লিভারে থাকবে তোমার হ্যাপাটোসাইট। এই হ্যাপাটোসাইটটা কিন্তু তোমার আমরা জানি তোমার তোমার মনে করো অনেকে দেখা যায় লিভার ডোনেট করে, বা তোমার পিতার যদি লিভার সিরোসিস বা অন্য কোনো কারণে লিভার একটা অংশ কেটে ফেলতে হয়, লিভার যদি তোমার কেটে ফেলতে হয় তোমার পিতার, তাহলে কি করবে সে? তোমার সাথে যদি টিস্যু মিল থাকে, তোমার লিভার কেটে, এই যে তোমার লিভার কিছু অংশ কেটে তোমার আব্বার সাথে লাগাইতে পারবে। ঠিক আছে, তাহলে তোমার লিভারের কিছু অংশ কেটে তোমার আব্বার কাছে লাগাইতে পারবে। তাহলে এখন তোমার লিভারটা অর্ধেক হয়ে গেল না? কিংবা তোমার বাবার লিভার এখন অর্ধেক অবস্থায় আছে না, এটা কিন্তু অর্ধেক অবস্থায় থাকবে না। লিভার সচরাচর, হ্যাপাটোসাইট গুলা সচরাচর তোমার বিভাজিত হয় না। বাট যখন প্রয়োজন হয়, যখন প্রয়োজনীয় স্টিমুলেশন পায় তারা, তখন তারা বিভাজনে সক্ষম। তাহলে এই হ্যাপাটোসাইট তোমার কিন্তু এই লিভারটা কখনোই অর্ধেক থাকবে না, এটা আস্তে 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 বৃদ্ধি হয়ে আবার আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য কিন্তু লিভার তো আমরা কেটে দেখা যায় যে পিতার মানে পুত্র পিতাকে লিভার মানে তোমার লিভার দান করতেছে, এটাই শোনা যায় অনেক সময়। এটা কিন্তু এভাবে হয়। তো এই ক্ষেত্রে আমাদের লিভারটা কিন্তু প্রয়োজনীয় উদ্দীপনা পেলে তোমার বিভাজিত হইতে পারে, এটা মনে রাখবা। আচ্ছা,
তো এক্ষেত্রে আমাদের লিভারটা প্রয়োজনীয় উদ্দীপনা পেলে তোমার বিভাজিত হইতে পারে, এটা গেল। আবার অনেক কোষ আছে কখনো বিভক্ত হয় না, অনেক কোষ আছে যারা কখনোই বিভক্ত হবে না, যা পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ। আরবিসি কখনোই বিভক্ত হবে না, ঠিক আছে? তাহলে আমরা আরবিসি এতগুলো পাই থেকে প্রশ্ন আসে না, আমরা এতগুলো আরবিসি কই পাই? আমাদের দেহে তো আমরা জানি প্রতিদিন তোমার লক্ষ লক্ষ আরবিসি তৈরি হয়। আর লক্ষ লক্ষ আরবিসি, আমরা জানি আরবিসি আয়ুষ্কাল কত, 120 দিন। 120 দিন পরে তো একশো আমাদের, যে এখন এখন যে তোমার কাছে তোমার আরবিসি গুলো আছে, আজকে যেগুলো তৈরি হলো, 120 দিন পরে তোমার সব আরবিসি ধ্বংস হয়ে যাবে। তাহলে এগুলো আসলে কোত্থেকে আসছে? এগুলো ডিরেক্ট তৈরি হয় বোন মেরু থেকে, প্লিহা থেকে, আলটিমেটলি এগুলো প্রডিউস হয়, প্রোডাকশন হয়, ঠিক আছে? এগুলো আমাদের রিজেনারেট করতে পারে না, এগুলো তোমাদের নিজেরা তৈরি করতে পারে না। একটা আরবিসি অন্য আরবিসি কে সে তৈরি করতে পারবে না, আরবিসি রিপ্রোডাকশন করতে পারে না। আরবিসি ডিরেক্ট তৈরি হয় বোন মেরু থেকে, সেটা তৈরি তৈরি হবে। পেশিকোষ সেম কথা। এখন তোমার কোয়েশ্চেন আসে ভাই যারা জিম করে, তো তাদের ক্ষেত্রে আমরা দেখা যায় যে তোমার মাসেল টিস্যুগুলা অনেক বড়, বা তোমার এই যে মনে হয় না তাদের মাসেল গুলা বাড়ে বা সংখ্যা বৃদ্ধি পায়। নো, এক্ষেত্রে যে তোমার প্রোটিনের জন্য তোমার মাসেল বাড়তেছে, ঠিক আছে, তবে এক্ষেত্রে মাসেলের সাইজটা বাড়ে আসলে, ঠিক আছে? পেশি কোষ কখনোই বিভাজিত হবে না, বাট পেশির কোষের আয়তনটা বৃদ্ধি পাবে, ভলিউমটা বৃদ্ধি পাবে, কখনো তাদের তোমার সংখ্যা বৃদ্ধি পাবে না। স্নায়ুকোষ, স্নায়ুকোষে বিভাজন হওয়ার প্রশ্ন আসে না। স্নায়ুকোষ বিভাজন হলে কি হইতো, তুমি আজকে যা পড়লে আগামীকাল সেটা ভুলে যাবা, হ্যাঁ, নতুন ভাবে ওই কোষ স্থান দখল করতো। তাহলে স্নায়ুকোষ কখনোই আমাদের বিভাজিত হবে না। উদ্ভিদের স্থায়ী কোষ সমূহতে আমরা জানি, স্থায়ী কোষ সমূহ মানে তারা বিভাজন হবে না, তারা স্থায়ীই থাকবে। তো অংশটা ভালোভাবে মাথায় রাখবে যে আমাদের কোন কোষগুলো দ্রুত বিভাজনের জন্য সক্ষম। মূল, খান্ড, শীর্ষ, মেরুস্টেম কোষ। কিছু উদ্দীপনা পেলে বিভাজিত হতে পারে লাইক লিভার। দেন আবার কিছু কখনোই বিভক্ত হবে না, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পূর্ণাঙ্গ দেখছো আসছে কিন্তু, পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষসমূহ ইত্যাদি। এখন কোষচক্রকে আমাদের দুই ভাগে, আমরা আবার কোষচক্রে ঢুকে যাচ্ছি, হ্যাঁ। কোষচক্রে আমরা দুই ভাগে ভাগ করলাম, ঠিক আছে? কোষচক্রে আমরা দুই ভাগে ভাগ করলাম। এখানে একটা কালো অংশ দেখতে পাচ্ছ না, এই কালো অংশকে এক পাশে রাখলাম। এই পুরো একটা সাদা অংশ দেখতে পাচ্ছ না, সাদা অংশকে আমরা এক পাশে রাখলাম। তাহলে আমরা কোষচক্রকে টোটাল দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে এদিকে কালো অংশটা, একটা হচ্ছে এই কালো অংশটা, একটা হচ্ছে আমাদের এই কালো অংশটা, আর একটা হচ্ছে আমাদের এই পুরোটা সাদা অংশটা। এই কালো অংশের নাম হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ, এম ফেজ বা মাইটোটিক ফেজ। তাহলে আমরা একটু সামারি করে দিই, তাহলে তোমার পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের এখানে টোটাল আমরা একটা চক্র, কি চক্র পড়ছি আমরা, সেটা হচ্ছে কোষ চক্র। একটা কোষ সৃষ্টি হইলো, কোষ সৃষ্টি হলে সে আকারে বড় হইলো, বড় হয়ে সে আবার তোমার বিভাজিত হইলো। এই তিনটা কাজ যেই চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে আমরা কোষ চক্র বা সেল সাইকেল বলি, তাই না? এখন এটা হচ্ছে আমাদের মাইটোসিস দশা, আমরা কোষ চক্রকে দুই ভাগে ভাগ করছি, ঠিক আছে? কোষ চক্রে আমরা দুই ভাগে ভাগ করছি। তাহলে দেখো, আমরা আমাদের একটা কোষ বিভাজিত হইলো বা মাইটোটিক হইলো, দেন এটা আমাদের কিছুক্ষণ আবার রেস্ট করবে এটা, তাই না? এটা হচ্ছে আমাদের তার রেস্ট পর্যায়ে, এটা তার রেস্ট পর্যায়ে। দেন এটা তার পরবর্তী বিভাজন আবার সম্পন্ন হবে। এখান থেকে যে অপত্য কোষ সৃষ্টি হইলো, এটা আবার মাইটোসিস প্রক্রিয়া যাবে। এখান থেকে যে অপত্য কোষ সৃষ্টি হইলো, এটা আবার মাইটোসিস প্রক্রিয়া যাবে। মাঝখানে যে একটা গ্যাপ দেখতে পাচ্ছ, এই গ্যাপটা হচ্ছে তার ইন্টারফেস। ইন্টার মানে ইন বিটুইন, ইন্টার মানে ইন বিটুইন। এটা একটা এম, এটা একটা এম, এটা একটা মাইটোসিস ফেজ, এটা একটা মাইটোটিক ফেজ। তাহলে এই দুইটা মাইটোটিক ফেজের ইন্টারে যে আছে, ইন্টার, হ্যাঁ, ইন্টার আন্ত মাইটোটিক দশা এক্ষেত্রে। তাহলে দেখো, আন্ত, আন্ত মানে ইন্টার, হ্যাঁ, ইন্টার মাইটোটিক ফেজ। দুইটা মাইটোসিস ফেজের মধ্যবর্তী যে বিশ্রাম অবস্থা, এটা হচ্ছে আমাদের ইন্টারফেজ। এটা কি আমাদের, এটা হচ্ছে ইন্টারফেজ বা বিশ্রাম দশা, এটা ঠিক আছে? তাহলে এই দশায় কি হবে? এই দশাই হচ্ছে আমাদের সবচাইতে বড় দশা, মানে আমাদের কোষ চক্রের সবচাইতে বেশি সময় ব্যয় হবে ইন্টারফেস দশায়। লাইক তুমি 12 বছর ধরে তুমি প্রিপারেশন নিবা, আলটিমেটলি 12 বছর পরে 1 ঘন্টার একটা পরীক্ষা দিবা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ওই অ্যাডমিশন টেস্টের সময়টা 60 মিনিট, অ্যাডমিশন টেস্টের সময়টা 60 মিনিট, বাট ওই 60 মিনিটের প্রিপারেশন ছিল 12 বছর। তাহলে 12 বছর প্রিপারেশন নিয়ে আলটিমেটলি সেটার আউটকাম হচ্ছে তোমার, সেটার যে তোমার কার্য সময়, এটা হচ্ছে তোমার 60 মিনিট, 60 মিনিটে তোমাকে যা করা করতে হবে। সেম ইন্টারফেস দশায় একটা কোষ প্রস্তুতি গ্রহণ করে মোট সময়ের 90 থেকে 95%, 90 থেকে 95% সময় সেই ব্যয় করে শুধুমাত্র প্রস্তুতির জন্য। পরবর্তী ইন্টারফেস দশায় যাবে কি যাবে না, যাইলে কে যাবে কে যাবে না, বাছাই পর্যায়ে আছে, অনেকগুলো পর্যায়ে আছে। পরবর্তী পর্যায়ে যাবে কে, মানে যাওয়ার আগে 90 থেকে 95% সময় সে ব্যয় করে টোটাল প্রস্তুতির জন্য, টোটাল সেল সাইকেলের আর কি। বাকি যে 5 থেকে 10% সময় আছে, ওই 5 থেকে 10% সময় ব্যয় করে সে মাইটোটিক দশায়, মানে অ্যামফেজে। তাহলে ইন্টারফেজের সংখ্যা কি? দুটা অ্যামফেজের মধ্যবর্তী পর্যায় হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজের সময়কাল হচ্ছে 90 থেকে 95%, যেটা সবচেয়ে বেশি। দেন
অ্যামফিজ বা মাইটোটিক দশার সময় হচ্ছে 5 থেকে 10%। এখন আমরা কি করলাম, এই ইন্টারফেস তো অনেক বড় তাই না, ইন্টারফেসটা অনেক বড়। এই অনেক বড় সময়টাকে আমরা আবার 3 ভাগে ভাগ করলাম, 3 ভাগে ভাগ করলাম। এটা একটা, এটা একটা আমাদের এম, ঠিক আছে। এটা একটা এম, এম মানে হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজনের দশার কি, এটা মাইটোটিক, এটা মাইটোটিক। দেন এই পুরাটা হচ্ছে একটা গ্যাপ। কিসের গ্যাপ? ইন্টারফেসের গ্যাপ। আমরা এই গ্যাপটাকে দুই এক ভাগে ভাগ করব। একটা হচ্ছে সাপোজ এতটুকু, দেন আরেকটা, আমি আরেকটু ইয়ে করে আঁকি। একটা হচ্ছে আমাদের দেখো, একটা হচ্ছে এতটুকু, আরেকটা হচ্ছে এতটুকু, আরেকটা হচ্ছে ছোট এতটুকু। এই গ্যাপ, এতটুকু এতটুকু গ্যাপের নাম দিলাম আমরা গ্যাপ ওয়ান বা G1। এতটুকু গ্যাপের নাম কি দিলাম আমরা? গ্যাপ ওয়ান বা G1। এতটুকুর নাম কি দিলাম আমরা? সিনথেসিস। কারণ এই জায়গায় যে ডিএনএটা ডাবল হবে, আমরা জানি ডিএনএ, আমাদের এক্ষেত্রে তোমার ডিএনএ প্রতিলিপন হবে, রেপ্লিকেশন। ডিএনএ যদি রেপ্লিকা তৈরি না করে, রেপ্লিকেশন না করে, সে অ্যানাফেজ পর্যায়ে ডাবল হইতে পারবে না তো। তাহলে এক্ষেত্রে আমাদের ডিএনএ রেপ্লিকেট হবে, ডিএনএ রেপ্লিকেশন হবে, প্রতিলিপন তৈরি করবে তার। এটা হচ্ছে আমাদের গ্যাপ টু। এটা কি? এটা হচ্ছে গ্যাপ টু। বুঝো, আমি কিন্তু খুবই মানে সিকোয়েন্সিয়ালি লাগাচ্ছি, তোমার মনে রাখার জন্য সুবিধা হবে। এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2। মানে এম M1 M2 না, এটা হচ্ছে তোমার মাইটোসিসের একটা ফেজ, এটা হচ্ছে মাইটোসিসের আরেকটা ফেজ। ফেজ না, মূলত এটা একটা মাইটোটিক দশা, এটা একটা মাইটোটিক দশা। দুইটা মাইটোটিকের মাঝখানে যে পর্যায়ে, এটা হচ্ছে ইন্টারফেজ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেসের সময়কাল 90 থেকে 95%। এবং এটাকে আমরা ভাগ করছি গ্যাপ ওয়ান, সিনথেসিস, প্রতিলেখন G2। এখন তুমি নর্মালি খেয়াল করো, তোমাকে মুখস্থ করতে হবে, তুমি বুঝে বুঝে পড়তে পারবা। এখানে এটা হচ্ছে G1। G1 ধাপে কি হবে? G1 ধাপে কি হবে নর্মালি? G1 এর পরের ধাপ কি? এস, সিনথেসিস। এটা কে? সিনথেসিস না? G1 থেকে হচ্ছে তোমার এস, এস থেকে কে? G2, G2 থেকে কে? MA। এভাবে তো যাবে। তো G1 এ কি হবে? এটা হচ্ছে সিনথেসিস, মানে ডিএনএ প্রতিফলন, ডিএনএ প্রতিলিপন। ডিএনএ প্রতিলিপনের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি হবে G1 পর্যায়ে। কারণ G1 এর পর্যায়ে তো এস, সিনথেসিস। তাহলে ডিএনএ প্রতিলিপনের জন্য যা যা দরকার, ডিএনএ প্রতিলিপনের জন্য যা যা প্রোটিন দরকার, যা যা কিছু দরকার, সব তৈরি হবে এস পর্যায়ে। এছাড়াও একটা কোষ পরবর্তী মাইটোটিক কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা, তার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় G1 পর্যায়ে। একটা কোষ পরবর্তী বিভাজন প্রক্রিয়া অংশগ্রহণ করবে কিনা, তার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় G1 পর্যায়ে। এবং এস হচ্ছে তোমার সিনথেসিস পর্যায়ে, ডিএনএ প্রতিলিপন সম্পন্ন করবে, রেপ্লিকেশন, রেপ্লিকা তৈরি করলো। G2 কি? G2 এর পরের ধাপ কি? এম, মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ আমাদের জানে এক সময় কি তৈরি হবে তোমার, এখানে আমাদের একটা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। স্পিন্ডল যন্ত্র সৃষ্টির জন্য যা যা দরকার সব G2 তে তৈরি হবে। এছাড়াও এখানে পরবর্তী ফাইনাল একবার বাছাই হবে যে আমাদের এই কোষটা মাইটোসিস কোষ বিভাজনে অংশগ্রহণ করতে পারবে কিনা। ফার্স্ট প্রাথমিক বাছাই হয় G1-এ, একটা কোষ পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হয়। দেন এসে, মানে আমাদের প্রতিলিপন হলে G2-তে ফাইনাল একবার সিদ্ধান্ত নেওয়া হয় একটা কোষ পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কিনা। যদি সে ভ্যালিড হয়, সে ফিট হয়, তাহলে সে পরবর্তী কোষ বিভাজনে যাবে। আর না হলে সে আলটিমেটলি আজীবন স্থায়ী অবস্থায় থাকবে, বা সে তাকে ভ্যানিশ করে ফেলা হবে। এটা হচ্ছে আমাদের প্রসেস, দেন পরবর্তী মাইটোসিসে যাবে। তাহলে আমি রিডিং করছি একটু। এটা হচ্ছে আমাদের এম ফেজ, তাহলে মাইটোটিক ফেজ, দুটো এম ফেজের মধ্যবর্তী পর্যায়ে হচ্ছে ইন্টারফেজ। ওকে, তাহলে দেখো এই জায়গাটাতে আমাদের এম পর্যায়ের মাঝখানে দশা হচ্ছে আমাদের ইন্টারফেস। তাহলে দেন একটা কোষ পরপর দুবার বিভক্ত হওয়ার মধ্যবর্তী পর্যায়ে হলো ইন্টারফেস। এম ফেজ এবং ইন্টারফেজের প্রাথমিকভাবে পরপর এসে কোষচক্র সম্পন্ন করে। মানে এম ফেজ ইন্টারফেস এবার পরপর এসে আলটিমেট আমাদের সেল সাইকেলটা ফিল আপ হয়। কোষ চক্রে মাত্র 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হয় এম ফেজে, মানে এম ফেজে সময় ব্যয় হবে খুবই কম, 5 থেকে 10 ভাগ। বাকি 90 থেকে 95 ভাগ সময় ব্যয় হবে ইন্টারফেজ অবস্থায়। উল্লেখ্য যে একটা নির্দিষ্ট সময়ে দেহে অল্প মাত্র কোষ মাইটোসিস পর্যায়ে থাকে, মানে খুবই অল্প সংখ্যক কোষ, যেহেতু এটা খুবই অল্প সময় ধরে চলবে এবং খুবই অল্প সংখ্যক কোষ আমাদের মাইটোসিস পর্যায়ে থাকে, বাকি অধিকাংশ কোষ আমাদের ইন্টারফেস পর্যায়ে থাকবে। একটা জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয়। এখানে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে যৌগ, মনে রাখবা। অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করবে সাইক্লিন সিডিকে যৌগ, সাইক্লিন সিডিকে যৌগ। বিভিন্ন হরমোন, গ্রোথ ফ্যাক্টর ইত্যাদি বাহ্যিক উদ্দীপনা প্রদান করবে। তাহলে অভ্যন্তরীণ উদ্দীপনা স্টিমুলেশন দিবে সাইক্লিন সিডিকে যৌগ।
বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর আমাদের বাহ্যিক উদ্দীপনা দিবে, মনে রাখবা। আমাদের দেহের কোনো স্থান কেটে গেলে ও রক্তের অনুচক্রিকা একটি করে গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, যার উদ্দীপনায় চারপাশের কোষ বিভাজিত হয়ে কত স্থান জোড়া লাগিয়ে দেয়। দেহের ইমিউন সিস্টেমের জন্য দরকারি কোষসমূহ বিভাজিত হওয়ার জন্য ডব্লিউবিসি একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দেয়। বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি এরিথ্রোপয়েটিন তৈরি করে, ঠিক আছে। এই কথাবার্তাগুলো এমনি র্যান্ডম বলে দিয়েছে, আসলে কোনো আগামাথা এরা রাখে নাই। প্রত্যেকটা কথারই মিনিং আছে, বাট তোমার জানা দরকার নাই আপাতত, জাস্ট এমনি পড়ে নিবা যে আমাদের কিডনি এরিথ্রোপয়েটিন তৈরি করে তোমার আরবিসি সংখ্যা বৃদ্ধি করার জন্য আর কি। হ্যাঁ, আরবিসি তো আর রিজেনারেট করবে না, সে তোমার তৈরি হবে অনেক বেশি। আসো ইন্টারফেস। তাহলে ইন্টারফেস এটা বেশ দীর্ঘ পর্যায়ে, কারণ 90 থেকে 95 বার সময় ব্যয় হবে। এবং এটা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমাদের নিউক্লিয়াস বহু ক্রিয়া বিক্রিয়া ঘটে থাকে। ইন্টারফেস অবস্থায় কোষের অবস্থাকে কোষের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, খুবই আসে যে বিপাকীয় নিউক্লিয়াস কখন বলা হয়? ইন্টারফেস অবস্থায়। ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। প্রচুর জটঝাপটা যাবে এর উপর। দেন এম ফেজকে সুসম্পন্ন করার জন্য এখানে আমাদের বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়, এটাকে ইন্টারফেস বলা হয়। এটাকে 90 থেকে 95% সময় এখানে ব্যয় হবে। টোটাল তিনটে উপপর্যায় থাকবে, G1, S এবং G2। তাহলে আমাদের এক্ষেত্রে গ্যাপ 1 সিনথেসিস, G2, হ্যাঁ গ্যাপ 2 আর কি। তো টার্গেট ক্রুশের সার্ভিসে বিভিন্ন